তীব্র রাজনৈতিক চাপ ও চারিদিক থেকে ওঠা ইস্তফার দাবির মুখেও নিজের অবস্থানে অনড় কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা। এর আগে প্রকাশ্য মঞ্চ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক তাকে থেরাপি দেওয়ার এক চরম হুঁশিয়ারি দিয়েছিলেন, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছিল উত্তরবঙ্গের রাজনীতিতে। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে এবারে সরাসরি খোদ চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার মতো এক নজিরবিহীন এবং লজ্জাজনক ঘটনা ঘটল, যাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন তীব্র চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে প্রকাশ্য দিবালোকে হামলার এই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার 17 জুলাই দুপুরে শহর জুড়ে ব্যাপকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে আনুমানিক 1টা থেকে 3টের মধ্যে 8 থেকে 10 জনের একটি দল আচমকাই চেয়ারম্যান দিলীপ সাহার বাড়ির সামনে এসে চড়া হয় এবং অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীরা গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিতে থাকেন এবং চেয়ারম্যান কবে পদত্যাগ করবেন বলে বারবার প্রশ্ন তুলতে থাকেন। ঠিক তারপরেই তার পকেট এবং ব্যাগ থেকে ডিম বের করে সরাসরি চেয়ারম্যানের বাড়ির দেওয়ালে এবং জানলা লক্ষ্য করে ছুটতে শুরু করেন। ভরদুপুরে একটি শহরের প্রথম নাগরিকের বাসভবনে এমন আকস্মিক এবং পরিকল্পিত হামলায় স্বাভাবিকভাবেই চারপাশের মানুষজন হতভম্ব হয়ে যান এবং এলাকা নিমেষের মধ্যে ব্যাপকভাবে উত্তেজিত হয়ে পড়ে। চেয়ারম্যানের পরিবার এবং ঘনিষ্ঠদের পক্ষ থেকে দাবি করা হয় যে এই গোটা ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত এবং এর পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তবে হামলাকারীরা যে সম্পূর্ণ পার পেয়ে যাবে না তাও স্পষ্ট করে দিয়েছে তার পরিবার। তাদের দাবি, এই যুবকের তাণ্ডব এবং বাড়ির দিকে ডিম ছোড়ার সমস্ত দৃশ্য ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় খুব স্পষ্টভাবে রেকর্ড করা হয়েছে। কি বলছেন দিলীপ সাহা, শুনবো তার কথা। আমি তো দুদিন ধরে একটু অসুস্থ। আমি কালকেও অফিসে যাইনি, আজকে অফিসে যাইনি। লোকজন যা আসে সবাই লিখে নিয়ে আসে, আমি শুধু সইটাই করেছি। আমি শুয়েই ছিলাম উপরের ঘরে, দোতলার ঘরে। তো হঠাৎ করে দেখি কয়েকজন বাইক নিয়ে একটা বাজে গালিগালাজ। তারপরে শুনলাম ওরা আমার মিসেস, আমার মেয়ে চিৎকার করছে, ডিম ছুটছে। পাড়ার লোকজন সমস্ত বেরিয়ে আসে। আমার নিচতলার ঘরে, দোতলার ঘরে, ঠাকুর ঘরে সমস্ত জায়গায় ডিম ছুঁড়ে মারলো। বিশেষ পরে এগিয়ে গিয়ে বললো যে তোমরা কি বলছো, তোমরা জেনে নাও বিজেপির কাছে। আমাদের উনি মোটামুটি ডিসিশন নিয়েছেন, উনি একটু সুস্থ হলেই সব মঙ্গলবারে উনি রিজিগনেশন দিয়ে আসবে। ঠিক আছে, না উনি কবে রিজিগনেশন দেবে সেটা বলতে হবে। চিৎকার করছিল রিজাইন দিতে হবে, এখনই দিতে হবে, এখনই গিয়ে দিতে হবে। মিসেস বলছে দিবে, উনি সুস্থ হয়ে নেই একটু, উনি তো দুদিন ধরে অফিসেই যাচ্ছে না। সুস্থ হয়ে গিয়ে সব মঙ্গলবারের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, আমাদের সিসি ক্যামেরাতেই ধরা পড়ছে। হ্যাঁ, মানে তারা পান্ডে বলে একটা ছেলে আছে, ওটা সিসি ক্যামেরাতে যাবে। আমি ঠিক চিনি না, কিন্তু ফেসে চিনি, নাম অত জানি না। পুলিশে কমপ্লেন আমার মেয়েই ফোন করেছে। আমি তো অসুস্থ ছিলাম, আমি তো বিছানায় পড়া ছিলাম। মেয়েই কমপ্লেন করছে, একদম সরাসরি আইসিকে ফোন করেছে। আইসিকে ফোন করে বলছে আমার বাড়িতে এরকমই হয়েছে, আমি চেয়ারম্যান এমবিও বলছি, আমার বাড়িতে এরকম ডিম ছোড়াছুড়ি করছে এবং আমার। অন্যদিকে দিলীপ সাহার স্ত্রী রুম্পা সাহা কি বলছেন, শুনবো। আমি ঘরের মধ্যে প্রেজেন্ট ছিলাম, তো আমি সিসিটিভি ফুটেজ দেখে বের হয়েছি। হঠাৎ স্লোগান চোর চোর বলে, তারপর আমি বের হলাম। কি হয়েছে, ওরা দুমদাম ডিম চুটছে, 7-8 জন ছেলে হবে। তো আমি বললাম কি কারণ, আমাকে বললো রিজাইন কবে দিবে।
তো আমি বললাম রিজাইন কবে দেবে, সেটা তোমাদের কাছে কেন কৈফিয়ত দিবে, রিজাইন কবে দিবে, এই কথাটা আর কি ওরা বললো, রিজাইন কবে দিবে। চিনতে পেরেছেন কারা? না, ওগুলো চিনতে পারিনি। আমাদের কালেক মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরসভা আর কর্পোরেশনের যারা চেয়ারম্যান বা মেয়র রয়েছেন অধিকাংশই পদত্যাগ করছেন। কলকাতা যে কর্পোরেশন রয়েছে, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ঋতিব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তিনি কিন্তু যোগদান করেছেন। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে রয়েছে কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন, সেই কর্পোরেশনের যে কর্পোরেশনের মেয়র ছিলেন, মেয়র হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবও কিন্তু ইস্তফা দিয়েছেন। আমরা যখন দেখতে পাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়ররা ইস্তফা দিচ্ছেন, সেখানে কিন্তু কোচবিহার পুরসভার চেয়ারম্যান ইস্তফা দিতে নারাজ। কোচবিহার পুরসভা যখন 2022 সালে পুরসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে রবীন্দ্রনাথ ঘোষ জয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কোচবিহার পুরসভার দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই কোচবিহার পুরসভার বাম আমলে কিন্তু ডানপন্থী দলদের অর্থাৎ কংগ্রেসের দখলে ছিল, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে। তবে ভোটের আগে 2026 বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে দল থেকে নির্দেশ আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করার জন্য। শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ পাওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন রবীন্দ্রনাথ ঘোষ। আর রবীন্দ্রনাথ ঘোষ ইস্তফা দেওয়ার পরে সেখানে দায়িত্ব দেওয়া হয় দিলীপ সাহাকে। দিলীপ সাহা ছিলেন কোচবিহার পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা প্রথম কাউন্সিলর, অর্থাৎ কোচবিহার পুরসভায় জোড়া ফুল ফুটিয়েছিলেন তিনি হচ্ছেন দিলীপ সাহা। সেই দিলীপ সাহার উপর কোচবিহার পুরসভার দায়ভার দেয় তৃণমূল কংগ্রেস। এই দায়িত্ব দেওয়ার পর দিলীপ সাহার নেতৃত্বে কোচবিহার পুরসভা চলছিল, কিন্তু তখনই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে এবং পুরসভা যখন দিলীপ শাহ দায়িত্ব পাচ্ছেন অর্থাৎ বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন, সেই সময় রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে সমস্ত পুরসভা জুড়ে আমরা শুরুতেই যেটা বললাম যে কলকাতা কর্পোরেশনের মেয়র ইস্তফা দিয়েছে, শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র ইস্তফা দিয়েছে, একাধিক রাজ্যের যে পুরসভা রয়েছে তাদের যারা প্রধানরা রয়েছে তারা ইস্তফা দিচ্ছেন। কোচবিহারেও সেই ঝড় আছড়ে পড়ে। বিজেপির নেতৃত্বে একাধিক কর্মীরা গিয়ে কোচবিহার পুরসভার ডেপুটেশন দেন যে কোচবিহারের যে নাগরিক পরিষেবা রয়েছে সেই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ পুরসভার কাজকর্মে একাধিক দুর্নীতি রয়েছে। আর এই সব ব্যর্থতা আর দুর্নীতির দোষে অভিযুক্ত বর্তমান যে চেয়ারম্যান রয়েছে দিলীপ সাহা, সেই কারণে কিন্তু তারা বিক্ষোভ দেখানোর পরেও কিন্তু পুরসভার চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন তিনি জনতার রায়ে জয়ী হয়েছে এবং দল তাকে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ তিনি ইস্তফা দিতে নারাজ। বোর্ডের মেয়াদ যতদিন রয়েছে, অর্থাৎ 22 সালে নির্বাচিত হয়েছে এবং 5 বছরের যে টার্মস রয়েছে বা সরকার যদি তার আগে টার্মস সম্পূর্ণ পুরসভাগুলি ভেঙে না দেয় তাহলে কিন্তু তিনি ইস্তফা দেবেন না। এই বার্তা দেওয়ার পরে কিন্তু সকলেই ভেবেছিল যে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ইস্তফা দেবেন না। তখন কিছুদিন পরে তার কয়েকদিন পরেই কোচবিহার বিজেপি কোর কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক সেই বৈঠকে উপস্থিত ছিলেন। কোর কমিটির বৈঠকের পরে কোচবিহার পুরসভার এই ডামাডোল পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হয়। সেখানে নিশীথ প্রামাণিক কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে বিজেপির এখন আর ওই আগের মতো দুর্দিন নেই যে তাদের কর্মীদের ডেপুটেশন দিতে পুরসভা যেতে হবে, এখন থেরাপি করার সময়। তিনি কার্যত ইঙ্গিতই দিয়ে দেন যদি পুরসভার চেয়ারম্যান ইস্তফা না দেন তাহলে থেরাপি হবে। আর রাজ্য জুড়ে তো এখন ডিম থেরাপি ক্রমশই জনপ্রিয় থেকে আরও জনপ্রিয় হচ্ছে। আর এই ডিম থেরাপির কথা যখন তিনি বলেছেন তারপরেই দেখা গেল হঠাৎ দুপুরবেলা দিলীপ সাহা রয়েছেন, দিলীপ সাহার বাড়িতে কিছু লোক ঢুকে চোর চোর স্লোগান দেয়, তার বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে, তার যার ঘরে একাধিক ঘরে ডিম গিয়ে ভাঙে। তার বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় সমস্ত দৃশ্য কিন্তু হয়েছে। তাদের বাড়ির পক্ষ থেকে তার মেয়ে কোতোয়ালি থানায় ফোন করে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যে কারা গেছে বা কী ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। দিলীপ সাহা জানিয়ে দিয়েছেন যে তার শরীর খারাপ, সেই কারণে তিনি পুরসভা যেতে পারছেন না। তার শরীর ভালো হলেই তিনি সোমবার মঙ্গলবার পুরসভা গিয়ে
ইস্তফা দিয়ে দিবেন। অর্থাৎ যে ইস্তফা নিয়ে এত নাটক, সেই ইস্তফায় এই যে ডিম থেরাপি হলো তার বাড়ির লক্ষ্য করে, তারপরে কিন্তু তিনি রাজি হয়ে গেলেন এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি ইস্তফা দিবেন এবং সেই কথা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার শরীর খারাপ থাকায় তিনি পুরসভা যেতে পারছেন না, শরীর ভালো হয়ে গেলে ইস্তফা দেবেন। আর যখন তার বাড়ির লক্ষ্য করে ডিম থেরাপি চলছিল সেই সময় তিনি বাড়িতেই ছিলেন এবং এই ঘটনায় তারা মর্মাহত। তার মেয়ে সেই বাড়িতে ছিল, তিনি তার মেয়ে স্পষ্ট কোতোয়ালি থানায় জানায় এবং থানা থেকে বলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। পরবর্তী এই ওখানে দেখা হবে এবং তিনি জানিয়েছেন যে সপ্তাহে যখন সোমবার মঙ্গলবার তিনি পুরসভায় যাবেন এবং তার ইস্তফাপত্র প্রদান করবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।